জি ভাই, যেহেতু মোটামুটি সময় আছে আজকে, সেক্ষেত্রে চ্যালেঞ্জ প্রথম মানে ফার্স্টে যেটা দিছিলেন সেটাও যদি দেখেন ভালো হতো আমার জন্য। ও, আচ্ছা আচ্ছা, আমার স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছেন নাকি? জি ভাই, জি দেখা ভাই, জি যাচ্ছে। ভাই। আচ্ছা, তো এই যে ফটোটা ছিল এটাই তো দেওয়া ছিল তাই না? হ্যাঁ ভাই, এটাই তো সিম্পল আছে। ওয়ার্ড। এখানে আসলে হেডিং আর প্যারাগ্রাফ আর নিচের দিকে আছে কিছু লিস্ট, আর ওই একেবারে নিচের দিকে অ্যাঙ্কর ট্যাগ, এই কয়েকটা বিষয় নিয়ে এখানে করা আছে। আর এই যে ইমেজটা যেখানে আছে সেটা হচ্ছে আপনার ওই বর্ডার রেডিয়াস দিয়ে করা। জি ভাই, আপনি ঠিক আছেন। আচ্ছা ভাই, নিচে যে ক্যাপশনটা ওটা কি ওই ফিগার ট্যাগ আছে যে একটা, ওটা দিয়ে নাকি? মানে নিচের ক্যাপশন, আর সেটা আপনি করতে পারেন, সমস্যা নাই। মানে এখানে আপনারা কনফিউজ থাকবেন যে এটা দিয়ে করবো না ওটা দিয়ে করবো, আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আউটপুটটা কেমন দেখাচ্ছে। আপনার কোডিং হয়তো বা সবার কোডিং কিন্তু একরকম হবে না, কারণ আমি যেভাবে কোডিং করব আপনাদের কোডিং তার সাথে মিলবে না, বা দেখা যাচ্ছে যে আমার কোডিং বেশি হতে পারে আপনাদের কোডিংও কম হতে পারে, কিন্তু আউটপুটটাই হচ্ছে মেইন। আর যখন কোডিং করতে 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 আমাদের সবার অভিজ্ঞতা চলে আসবে তখন অটোমেটিক্যালি আমাদের মানে কোড কমে যাবে। তো সেই বিষয়টা নিয়ে আসলে খুব টেনশন মানে করার কিছু নাই, দেখবেন যে আউটপুটটা কেমন আসছে। তো প্রথমে কি এটা দিয়ে শুরু করব? জি ভাই, শুরু করেন 1 নম্বর দিয়ে। জি ভাই। ঠিক আছে, তাহলে একটা ফোল্ডার নিয়ে নিই। চ্যালেঞ্জ 1, ঠিক আছে। আচ্ছা, আপনারা তো সবাই সাবলাম ইউজ করেন তাই না? জি ভাইয়া। ভাই আমি ব্র্যাকেট ইউজ করি। আচ্ছা, আমি ভি মানে ভিএস কোডটাকে বেশি প্রেফার করি, তো আমি ওটা ইউজ করছি, ঠিক আছে। জি ভাই, আমি ওইটাই ইউজ করি। তাহলে প্রথমে আমরা index.html ফাইলটা নিয়ে নিলাম। এরপরে হচ্ছে একটা এতদূর পর্যন্ত তো সবাই পারেন তাই না? জি ঠিক আছে। এটা আসলে যদি আমরা সম্পূর্ণ পেজ নিয়ে করি তাহলে দেখতে একটা খারাপ দেখাবে, সে কারণে আমরা অল্প কিছু জায়গা নিব, ঠিক আছে। তো এটা করার জন্য ভাইব তো আপনাদের সেকশন দেখাচ্ছে তাই না, সেকশন ট্যাগ। জি আচ্ছা, তাহলে আমি সেকশন নিয়ে কাজ করলাম। সেকশন ট্যাগ নিলাম আর এটার ক্লাস দেবো আমি হচ্ছে মেইন, ঠিক আছে। মেইন ক্লাসটা দিলাম, ওকে। এখন দেখেন প্রথমে এর উইথটা কতটুকু হতে পারে সাধারণভাবে। ওইটা হইতে পারে 500 পিক্সেল। যতটুকু দিই, আচ্ছা উইথ দিব, কিন্তু তার আগে আমরা আরেকটা সিএসএস ফাইল নেব, ঠিক আছে। style.css এবং এটাকে আমরা লিংক করে দেব। আচ্ছা, এরপরে সিএসএস ফাইলটাতে আমরা আমাদের মেইন যে ক্লাসটা আছে সেই ক্লাসটা নিয়ে কাজ করব। এটা উইথ দেব কত, 400 পিক্সেল দিলাম, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আর
আর কোন একটা সেম মানে কোন একটা এলিমেন্টকে যদি আমরা মাঝখানে নিতে চাই, তাহলে যেটা করতে হয় সেটা হচ্ছে যে ওইটার মানে মার্জিনটা যদি আমরা 0 অটো করে দিই তাহলে সেটা মানে মাঝখানে চলে যায়। এটা আপনারা অনেকেই জানেন হয়তোবা। মার্জিন 0। আচ্ছা, এর আউটপুটটা দেখতে হবে তাই না? তাহলে আহ, এটা আমরা ব্রাউজারে ওপেন করি। আচ্ছা, এখন যেহেতু কিছু লেখা নাই সেই কারণে আমরা বুঝতে পারছি না কেমন হচ্ছে। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি দেই, একটা কালার দিলাম ডি 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 ডি, দেখা যাক এবার বোঝা যায় কিনা। এরপরে কিছু আসে না, আমি কিছু লিখি এর ভিতরে কিছু। ঠিক আছে, তাহলে হয়তো বোঝা যাবে। এই যে, এতদূর পর্যন্ত সবার হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, ভাই এটা কি করব আমরা? আচ্ছা ভাই, সেকশন ট্যাগ কি মানে ডিপ ট্যাগের মতোই কাজ করে নাকি? হ্যাঁ, সেকশন আর ডিপ ট্যাগটা প্রায় একই রকমই, এর আলাদা কোনো তো দেখা যায় না। তবে ডিফটাই আমরা বেশি ব্যবহার করি, যেখানে সেখানে আমার একটা মানে একটু প্রয়োজন হলেই ডিফটা মানে ব্যবহার করি। আর সেকশনটা আসলে এটা মানে সুবিধার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই যে এটা, এই যে দেখেন, এখানে কিন্তু আলাদা আলাদা সেকশন আছে তাই না? যদি এই ব্যানারটা কল্পনা করেন তাহলে কিন্তু এটা একটা সেকশন। আবার তার নিচে যে আওয়ার কোর্স, এখানে কিন্তু এই পুরোটা অর্থাৎ হোয়াই চুজ আস এর উপর থেকে যতটুকু আছে এটা কিন্তু আলাদা সেকশন। আবার এই নিচেরটুকু আলাদা সেকশন। তো এই সেকশনটা বোঝার ক্ষেত্রে আপনি সেকশন ট্যাগ দিয়ে আলাদা করতে পারেন। আর এমনিতে আউটপুট হিসেবে সেকশন আর ডিভ ট্যাগ এটা আলাদা কোনো কাজ করে না, একই কাজ করে। কিন্তু আপনার কোডিংটা বোঝার ক্ষেত্রে, কোডিংটা গোছানোর ক্ষেত্রে এই সেকশন ট্যাগ, ডিভ ট্যাগ এগুলো আপনি আলাদা আলাদা করতে পারেন। বোঝা গেল? আচ্ছা, এরপরে কি আছে? একটা H1 ট্যাগ নিব আমরা। আচ্ছা, H1 ট্যাগ তো নেওয়াই আছে। কি লেখা ছিল ওর ভিতরে? অ্যারিস্টটল অনেসিস। আচ্ছা, আমাদের মনে হয় আমরা যদি উইথটা আরেকটু বেশি নিই তাহলে ভালো দেখাবে। 400 পিক্সেল না নিয়ে 500 পিক্সেল নিই। ভাইয়া, জি বল। ভাইয়া বিএস কোডের ওয়ার্ড্রপটা পাচ্ছি না আমি। কোনটা? ওয়ার্ড্রপ। ওয়ার্ড ড্রপ? ওয়ার্ড র্যাপ। বুঝলাম না আপনার কথা আমি আসলে। ভাই উনি মানে ওয়ার্ড র্যাপস আছে, ওয়ার্ড র্যাপ র্যাপিং করে না ওয়ার্ড। না ওয়ার্ড র্যাপ না, ওয়ার্ড্রপ মনে হয়। ওয়ার্ড র্যাপ, যাতে মানে লাইনটা বড় হলো যাতে স্ক্রল করা না লাগে। ও আচ্ছা, সেটিং এর ভিতরে যাই দেখেন। আহ, এই যে নিচে এখানে সেটিংস, তারপরে যে এডিটর, টেক্সট এডিটর, এখানে দেখেন, এখানে থাকার কথা তো। ওয়ার্ড র্যাপ যেটাকে বলে নাকি? হ্যাঁ জি ভাই, হ্যাঁ, র্যাপিং র্যাপ উনি তো ওয়ার্ড র্যাপের কথাই বলছেন। এখানে তো নাই, কি জানি ওটা যে কোথায় থাকে ভাই। ভাই ভিউ অপশনে দেখতে পারেন।
যে ভাইয়া টুগল ওয়ার্ড এই যে লেখা আছে দেখেন টুগল ওয়ার্ড ওয়ার্ড অল্টার জেড চাপে চলে আসবে ভাইয়া, ওই যে নিচে 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 ওই যে ভাইয়া এডিটর এটা লেআউট। হ্যাঁ হ্যাঁ, এই যে অল্টার জেড। ওকে, আচ্ছা এখন আমাদের এখানে আরো কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে উপর থেকে কিন্তু কি একটু প্যাডিং আছে তাই না? তো এখানে আমরা মেইন যে ক্লাসটা নিলাম তার উপরে আমরা মার্জিন প্যাডিং টপ দিতে পারি। প্যাডিং টপ কত পিক্সেল হতে পারে? 10 পিক্সেল। দেন পরে ঠিক করে নেওয়া যাবে, ইন্সপেক্টে যায়। আচ্ছা, একবার একটু মোটামুটি হয়েছে। আর এই যে টেক্সটটা ছিল H1টা, এটা তো মিডলে যাবে তাই না? আর center মিডলে যাওয়ার জন্য সিএসএস প্রপার্টি কি আছে? এক্সেলেন্ট সেন্টার করে দেন। আচ্ছা দেখেন, এখন এখানে সিএস এর ক্ষেত্রে আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে মেইন যে ক্লাস আছে তার ভিতরে H1 ট্যাগ আছে না? জি ভাই। এটা আমরা সিএসএস এর ভিতরে এরকম করতে পারি যে মেইন তার ভিতরে এই যে মানে রাইট অ্যাঙ্গেল যে ব্র্যাকেটটা আছে সেটা দেওয়ার পরে আমরা H1 ট্যাগ লিখতে পারি। স্টাইল সিলেক্ট করেন ভাই। হ্যাঁ, এইভাবে। তাহলে এটাতে হবে টেক্সট অ্যালাইন সেন্টার। এবার দেখে কাজ করে কিনা। ওকে, সেন্টার হয়ে গেছে, ঠিক আছে না? এরপরে কি আছে? এরপরে কিন্তু আরো একটা আছে, সেটা হচ্ছে শাল দেওয়া আছে একটা। এটা আসলে আমরা H1 ট্যাগের ভিতরেও দিতে পারি, আবার স্ট্রং ট্যাগের ভিতরেও দিতে পারি, সেটা আপনি যেভাবে পারেন। H3 ট্যাগের ভিতরে দিই, তাহলে কেমন দেখায়? ছয় থেকে হয়েছে মোটামুটি। এখন এখন আরেকটা বিষয় দেখেন এখানে, সেটা হচ্ছে যে এই যে উপরে যে হেডলাইন আছে সেটাও কিন্তু মানে টেক্সট অ্যালাইন সেন্টার, তাই না? আবার নিচে যেটা আছে যে মানে শালটা দেওয়া আছে সেটাও সেন্টারে আছে। এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে H1 আর H3 আমি যেটা নিলাম সেই দুইটা আমি একটা ডিভের ভিতরে নিব। ডিভের ভিতরে নেওয়ার পরে এখন এই ডিভের একটা ক্লাস দিলাম, সেটা হচ্ছে টেক্সট সেন্টার, ঠিক আছে? এখন এই যে টেক্সট সেন্টার দিলাম, এখন সিএসএস এ আমি এই টেক্সট সেন্টার ক্লাসের টেক্সট অ্যালাইনটা সেন্টার করে দেব। তাহলে কি হবে? তাহলে দেখেন সবগুলা আগের মতোই ঠিক আছে, আর এই নিচেরটা মাঝখানে চলে আসলো, ঠিক আছে? এখন আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি এখন যখন একটা সিএসএস ক্লাস লিখবো সেটা জানি আমি ম্যাক্সিমাম এলিমেন্টে ব্যবহার করতে পারি। এই যে টেক্সট সেন্টার আমি যে একটা ক্লাস লিখলাম, এটা এখন কিন্তু আমি যে কোনো এলিমেন্টের ভিতরেও যদি দিই সেটা কিন্তু কাজ করবে। বোঝাতে পারলাম? এরপরে কি আছে? এরপরে আর একটা লাইন আছে, সেটা যাই হোক, সেই ক্ষেত্রে এটাও এর ভিতরেও দিতে পারি, যেহেতু ওটাও টেক্সট ভেতরে ভেতরে মনে হচ্ছে, তো এটা H5 দেব। One of the richest people in the 20th century.
In 20th century. এখন আরেকটা দেখেন যে এখানে এখানে যে মানে স্পেস আছে, এখানে কিন্তু স্পেস গুলো অনেক বেশি, তাই না? এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এদের নিচে কিছু মার্জিন থাকে প্রতিটা এলিমেন্টের, এইচ ট্যাগের এলিমেন্টের নিচে অনেকগুলো মার্জিন থাকে। তো সেই মার্জিন গুলো আমরা বাদ দিয়ে দেব, ঠিক আছে? তাহলে আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা যতগুলো এলিমেন্ট ব্যবহার করব সবার মার্জিন 0 করে দেব। সেটা করার জন্য আমরা যে আমাদের স্টার, ইউনিভার্সাল সিলেক্টর। হ্যাঁ, আমরা যদি মার্জিন 0 করে দিই তাহলে সবার মার্জিনটা 0 হয়ে যাবে। সবার মার্জিন 0 করার পরে আমার যেখানে যতটুকু প্রয়োজন আমি সেখানে ততটুকু দিতে পারবো। এটা যদি রিফ্রেশ করি তাহলে এই যে সবগুলাই কমে গেল। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে একটা পি ট্যাগ আছে, পি ট্যাগের সাইড দিয়ে আবার বর্ডার আছে একটা, তাই না? আমি কিছু লরেম টেক্সট নিলাম, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ ভাই বলেন, শুনছি। ওই যে আপনার এই পি ট্যাগের যেগুলো লোডেম নিয়েছেন না, হ্যাঁ, এটা দেখেন এই যে স্ক্রল করে চলে যাচ্ছে, অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে, এটা যে মাঝখানে থাকে, এটা যেন না যায়, এটা কি বসবে ওটাই? ও আচ্ছা, এটার কথা বলছেন? জি, এটা এটা চলে অল্টার যাচ্ছে। জেড চাপ দেন, ঠিক হয়ে যাবে। যদি ভিএস কোডে থাকেন অল্টার জেড। আচ্ছা আচ্ছা, আচ্ছা, লরেম টেক্সট নেওয়া তো সবাই জানেন, তাই না? যে এমএড ব্যবহার করে কিভাবে নিতে হয়। জি ভাই জানি। জি ভাই। এখন এখানে কি আছে, এর সাইড দিয়ে একটা বর্ডার আছে। আচ্ছা, বর্ডার কিভাবে দিতে হয় আপনারা তো সবাই জানেন, তাই না? জি বর্ডার, ভাই, বর্ডার এলিমেন্ট। প্রথমে কতটুকু নিব, তার থিকনেস কতটুকু হবে সেটা, তারপরে হচ্ছে সলিড, তারপরে হচ্ছে কালারটা। সিলভার দিয়ে দেন। সিলভার মেবি। সিলভার দিলাম। Okay. হ্যাঁ, বোঝা যাচ্ছে মোটামুটি। এখন আমরা চাচ্ছি যে পি ট্যাগের উপরে একটু মার্জিন থাকবে, তাহলে ভালো দেখাবে। তাহলে এর উপরে আমরা মার্জিন দিয়ে দেব, মার্জিন টপ 10 পিক্সেল। এখন আরেকটা বিষয় দেখেন, এখানে কিন্তু একেবারে এর সাথে মানে লেগে আছে, যদি একটু প্যাডিং পাইতো তাহলে খুব ভালো হতো। এখন প্যাডিং দিতে হবে কোন ক্লাসে? আমাদের যে মেইন ক্লাসটা ছিল সেই ক্লাসে যদি আমরা প্যাডিং দেই তাহলে এই দুই পাশ থেকে একটু ভিতরের দিকে আসবে, তাই না? তাহলে আমরা প্যাডিং লেফট এবং প্যাডিং রাইট এই দুইটা দিয়ে দেবো মেইন ক্লাসে। প্যাডিং টপ তো দেওয়া আছে। আচ্ছা, সব দিক দিয়ে আমি 10 পিক্সেল দিয়ে দিই, তাহলে ভালো দেখাবে। এবার মোটামুটি ভালো দেখাচ্ছে। আবার দেখেন পি ট্যাগেও কিন্তু একটা প্যাডিং আছে, যদি এখানে দেখি বর্ডার ছাড়াও তারা একটু চেপে আসছে ভেতরের দিকে। এটা করতে জি পারে, ভাই। এখন এই পি ট্যাগের ভিতরে আমাদের একটু প্যাডিং দিতে হবে। প্যাডিং
এখানে আমরা 5 পিক্সেল দিতে পারি। এবার একটু ভালো দেখালো। আর আরেকটা বিষয় আছে, সেটা এখানে যে এই বর্ডারের কর্নারে একটু বাঁকা বাঁকা মনে হচ্ছে না? মানে জি ভাই, একেবারে যে বর্ডার রেডিয়াস। হ্যাঁ, বর্ডার রেডিয়াসটা একটু বাড়াই দিতে হবে। সেটার জন্য বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দিই, সেটাই না। ওকে, তাহলে এত পর্যন্ত তো সবাই ক্লিয়ার। জি ভাই। জি ভাই। এরপরে ইমেজ। আচ্ছা, এখানে যে কোনো ইমেজ দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এই ইমেজ দেওয়ার আগে আমরা আরেকটু দেখি যে দেখেন, প্রথমে একটা ডিভ আছে, তার ভিতরে ইমেজ আছে এবং নিচে আরেকটা ডিভ আছে, যেটাকে ক্যাপশন বলছেন আপনারা, তাই না? তো এটা করতে গেলে আমার কি প্রয়োজন হবে? প্রথমে আমি একটা ডিভ নেব, তারপরে ভিতরে ইমেজ থাকবে এবং ইমেজের নিচে থাকবে আরেকটা ডিভ, তার ভিতরে স্মল ট্যাগের ভিতরে কিছু টেক্সট থাকবে আর কি। এটা করতে গেলে পি ট্যাগের নিচে ডিভ নিলাম, তার ভিতরে প্রথমে থাকবে ইমেজ img এবং তার নিচে থাকবে আরেকটা ডিভ। স্মল ট্যাগ। আচ্ছা, এখন এই যে প্রথমে আমরা যে ডিভটা নিলাম, এই ডিভের আমরা ক্লাস দিতে পারি কন্টেইনার। কন্টেন্ট দিই, সমস্যা নেই। এখন দেখেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে উপরে যে পি এলিমেন্ট ছিল না, সেখানেও কিন্তু বর্ডার আছে, আবার নিচে যেটা আছে এইটারও কিন্তু বর্ডার আছে না? তাহলে এই যে আমরা বর্ডারের জন্য আমরা যতগুলো বর্ডার দিব, তার জন্য যদি একটা ক্লাস লিখে নিতাম, তাহলে কিন্তু এই প্রত্যেকটার ভিতরে আমাদেরকে বারবার এই বর্ডারটা দেওয়ার প্রয়োজন ছিল না, তাই না? তাহলে এই বর্ডার দেওয়ার জন্য আমরা একটা ক্লাস ব্যবহার করতে পারি বি ড্যাশ সিলভার, মানে বর্ডার সিলভার কালারের আমি বর্ডার দেব। তাহলে এইটা আমি ওই বি সিলভার ক্লাসের ভিতরে দিয়ে দিলাম। এখন এই যে পি ক্লাসে যে আগে বর্ডার ছিল, এখন ওই সেই ক্লাসটা আমাকে এখানে ডিফাইন করে দিতে হবে এবং এই যে কন্টেন্ট আমি দিলাম, এই কন্টেন্টের ক্লাসের পাশাপাশি কিন্তু আমি এই বি সিলভার ক্লাসটাও দিতে পারি। তাহলে কি আউটপুটের কোনো পরিবর্তন হবে? আচ্ছা, কোনো পরিবর্তন হয়নি। এখন এই যে কন্টেন্ট আমি নিলাম, কন্টেন্টের উপরে যদি একটু মার্জিন পাইতাম তাহলে ভালো হতো। তাহলে একইভাবে আমি এই কন্টেন্ট ক্লাসের উপরে একটু মার্জিন দেবো। টপ 10 পিক্সেল। আচ্ছা, আপনারা কি সবাই প্র্যাকটিস করছেন এটা? করতেছি ভাইয়া। ঠিক আছে। এখন একটা ইমেজ প্রয়োজন, তাই না? ওই গুগল থেকে লিংক করে দিয়ে দেন। আচ্ছা, আচ্ছা। তো যে কোনো একটা ফটো দিলেই হলো, এটাই দিন।
আচ্ছা, কন্টেন্টে টেক্সট অ্যালাইন সেন্টার করে দেব আমরা। তো টেক্সট অ্যালাইন সেন্টারের জন্য তো একটা ক্লাস লেখাই ছিল, সেটা হচ্ছে টেক্সট সেন্টার। যদি এটা করি তাহলে ইমেজটা মাঝখানে যাওয়ার কথা, হ্যাঁ চলে গেছে। এখন এই যে ইমেজটা, এই ইমেজটা কোথায় আছে দেখেন, এই যে কন্টেন্ট ক্লাস আছে না, কন্টেন্ট ক্লাসের ভিতরেই পরবর্তী একটা চাইল্ড এলিমেন্ট। তো এটা করতে গেলে আমরা ওই আগের মতো করে আবার লিখতে পারি ডট কন্টেন্ট তার চাইল্ড ইমেজ। এর দিতে বর্ডার হবে ভাই, এটা মাস্ট বি দিতে হবে কোনটা? স্পেস হয়েছে মানে কন্টেন্ট গেটার দেন কি বলে স্মলার দেন নাকি এটা, তারপর স্পেস রাইট অ্যাঙ্গেল ব্রেক। হ্যাঁ রাইট অ্যাঙ্গেল ওটা স্পেস দিতে হবে মাঝখানে দুই পারেই। না, স্পেস না দিলেও হবে, কোনো সমস্যা নাই, জাস্ট বোঝার খাতির আমি স্পেসটা দিলাম, আচ্ছা আচ্ছা মানে কোডটা ক্লিন থাকে। একটু যদি আপনি ডেকোরেশন করতে পারেন, তাহলে বডি রেডিয়াস ইমেজ গোল করার যেটা সেটা হচ্ছে 15%। 50%, 50। তাহলে এই যে মোটামুটি গোল হয়ে গেল। আর ফটোটা পুরোপুরি স্কোয়ার না, সেই কারণে একটু লম্বা লম্বা মনে হচ্ছে। এরপরে কন্টেন্টের উপরে নিচে মার্জিন হলে বেশি ভালো হতো, তাহলে আমি এটারও একটা মার্জিন দিয়ে দেবো কন্টেন্টের। ভাইয়া ইমেজ সাইজটা ঠিক করে দিলেন না? ইমেজ সাইজ বলতে ভাই? ভাই ইমেজটা অনেক বড় হতে পারে, আপনারটা যেহেতু ছোট ইমেজ ওই জন্য ওখানে চলে আসছে, ও, আচ্ছা আচ্ছা। কিন্তু আমারটা এখানে অনেক বড় হয়ে গেছে এই জন্য। আপনি এটার উইথও দিয়ে দিতে পারেন, ম্যাক্সিমাম উইথ। আপনি ম্যাক্স উইথ দিলেন 200 পিক্সেল, যে 200 পিক্সেলের বড় মানে বড় হতে পারবে না তুমি, এটা আপনি লিমিট করে দিলেন। হাইট কি অটো হয়ে যাবে শুধুমাত্র ওয়েট দিলে? উইথ দিলে হাইট অটো হয়ে যাবে। আমি যদি 100 দেই আচ্ছা, তাহলে দেখবেন এর হাইটটাও কমে যাবে, এই যে কমে গেছে। ঠিক আছে, জি ভাই। আবার আপনি এখানে হাইটটাও ফিক্স করে দিতে পারেন, যে না আমি হাইটটা অটো করব না, হাইট আমি আমার ইচ্ছা মতো নিব। তাহলে আপনি যদি সেটা বলে দেন তাহলে সে সেভাবেই নেবে। তবে এখানে অটো কাজ করছে আগের মতো, আর এখানে উইথ আমি ম্যাক্স উইথ দিয়েছি, তো যদি আমি এখানে উইথটা দিতাম শুধু, তাহলে 200 আর 100 এভাবেই নেবে, এই যে এইভাবে। ঠিক আছে, আচ্ছা। এর নিচে আর একটা সেকশন আছে বা ডিভ আছে, সেই ডিভটা কি হতে পারে? সেই ডিভের নাম আমরা ক্যাপশন দিতে পারি, ক্লাস CAPTM ক্যাপশন। এখানে কিছু লেখা আছে, অত ছোট লেখা বোঝা যায় না, আমি দিলাম সামথিং, এই যে লেখা আছে। আচ্ছা, এখন CAPTM এর ক্যাপশনের এর ব্যাকগ্রাউন্ড কালারটা একটু ডার্ক হবে সিলভারের সাথে, তাই না? এটা দিয়ে দিই, দেখি কেমন দেখায়। আচ্ছা, মোটামুটি। আর যদি প্যাডিং 0 পিক্সেল আর এদিকে 10 পিক্সেল, ভাই ক্যাপশনের যে ক্যাপশনটা আছে মানে ওই ডিবের মধ্যে যে ক্যাপশনটা আছে ওটা তো অটো মানে টেক্সটাইল সেন্টার হয়ে গেছে, ওখানে কি কোনো ক্লাস দিছিলেন নাকি? না, এটা টেক্সট অ্যালাইন সেন্টার হলো কি কারণে? কারণ এই যে দেখেন আমি কন্টেন্ট ক্লাসের ভিতরে কিন্তু টেক্সট সেন্টার ক্লাসটা দিয়ে দিয়েছি, আর এই ক্যাপশনটা কিন্তু এই কন্টেন্টেরই ও চাইল্ড আচ্ছা, এলিমেন্ট। ঠিক আছে, জি ভাই, জি ভাই, বুঝতে পারছি।
আচ্ছা আমরা স্মল ট্যাগ দিব না, আমরা পি ট্যাগে দিই, স্মল ট্যাগ দিলে অনেক ছোট দেখায়। ঠিক আছে, এটার প্যাডিংটা একটু কমাই দিতে হলে 10 পিক্সেল না দিয়ে আমি 5 পিক্সেল দিই। আচ্ছা, এই তো হলো মোটামুটি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে নিচে আরেকটা হেডিং দেওয়া আছে। H1 H3 আছে, H3 হবে। কি জানা লেখা আছে, the following list is a timeline of ওকে। এরপরে আচ্ছা ভাই, সচরাচর দেখা যায় যে ডিপ ট্যাগের যদি আমরা যদি উইডথ অথবা হাইট না দেই তাহলে সেক্ষেত্রে ওটা মানে ভালো মতো আসে না, কিন্তু ক্যাপশন ট্যাগের মধ্যে কিভাবে চলে আসলো এটা? কোনটা? যে ক্যাপশনটা আছে যে ডিপের মধ্যে আছে না, জি, পি ট্যাগটা আর কি, হ্যাঁ হ্যাঁ। ওটাতে মানে আমরা দেখি যে ডিপ ইউজ করলে যদি মানে ডিপের সাইজ না দেই, মানে হচ্ছে যে আর কি উইডথ এবং হাইট না দেই, সেক্ষেত্রে হ্যাঁ, মানে এটা আসে না। কিন্তু এখানে সুন্দরভাবে এসে গেল, এটার মানে কাহিনীটা আচ্ছা, বুঝলাম না। মানে আপনি যে মানে HTML এর যে সকল এলিমেন্ট গুলো আছে, হ্যাঁ, সেগুলোর জি, ভিতরে দুই ধরনের এলিমেন্ট আছে, একটা হচ্ছে ব্লক এলিমেন্ট আর একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তো জি, div div এবং p, হ্যাঁ, এই হ্যাঁ, যে ট্যাগটা আছে এটা হচ্ছে ব্লক এলিমেন্ট, সে ব্লক, ব্লকটাই নিয়ে নেবে। জি ভাই। আচ্ছা, এই কারণে। কিন্তু এখানে যদি আপনি অন্য কিছু দিতেন, সাপোজ একটা স্প্যান দিতেন, এগুলা কিন্তু ওই শুধুমাত্র যতটুকু ওয়ার্ড ততটুকুই নেই। এখন এইটা যেটা আছে, এটার আর উপরে যে সেকশনটা নিলাম, এটার মাঝখানে একটু ফাঁকা আছে। এখন দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে আপনি যে কন্টেন্ট নিলেন তার মার্জিন বটম দিতে পারেন, অথবা এখানে যেই মানে H3 ট্যাগটা নিলেন তার মার্জিন টপ দিতে পারেন। যে কোনো ভাবে এটা করা যায়। তো যেহেতু এখানে H3 তে আমরা কোনো ক্লাস টাস ইউজ করিনি, সেই কারণে মেবি আমরা এই যে কন্টেন্টের যদি মার্জিন বটম দিই তাহলেই একটু হয়ে যায়। সেটা হচ্ছে ক্যাপশন, এটা হচ্ছে কন্টেন্টের মার্জিন বটম। তাহলে একটু স্পেস নিল। আচ্ছা, এরপরে তো যেটা আছে শুধু ইউএল, আর ইউএল এর ভিতরে একটা করে যে বোল্ড অথবা আপনি স্ট্রং ট্যাগ দিয়ে দিবেন, দিয়ে যে শালটা আছে সেটা দিয়ে দিতে হবে, তাহলেই হয়ে গেল। তো নিচের টুকু আর কমপ্লিট করবো না, আপনারা পারবেন তো সবাই? করা যাবে ভাইয়া? আচ্ছা, ঠিক আছে। জি, ভাই, ওটা করা list যাবে। এক- লিস্ট করে এটা থেকে কারো, আচ্ছা, এটা থেকে কারো আর কোনো সমস্যা আছে? না ভাই। আচ্ছা, আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন চন্দন ভাই। ধরেন যে এগুলা তো সিএসএস আর এইচটিএমএল যে আমরা কনভার্ট করতেছি, ধরেন যে আপনি একভাবে করলাম, আমি একভাবে করলাম, মানে কি আলাদা আলাদা কোডিং হলে তো কোনো সমস্যা নাই না? না, কোনো সমস্যা নাই। আপনার কোডিং করবেন যাতে আরেকজন পড়ে বুঝতে পারে। দেখেন আমি এখানে যে ক্লাসগুলা দিলাম সেগুলা কিন্তু আপনাদের কারো ক্লাসের সাথে হয়তোবা মিলেনি, তাই না? কিন্তু জি।
কিন্তু আমার কোড তো সবাই বুঝতে পারছেন যে কি কাজে ব্যবহার করা হয়েছে, কোনটা কি কাজে, তাই না? জি। আর জি ভাই। আমি আর একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে আপনারা অনেকে ব্যবহার করেন যে 1 2 3 মানে ক্লাসের নাম, তাই না? হ্যাঁ ভাই, আমি ব্যবহার করি। তো আসলে এইটা না করাই ভালো হবে, কারণ আপনি এমন একটা ক্লাস দিবেন যাতে সেই ক্লাসের নাম শুনে আপনি বুঝতে পারেন যে ওটা কি কাজে ব্যবহার করা হচ্ছে, তাই না? যেরকম আমি এখানে যে বি সিলভার নামটা দিলাম, তার মানে আমি বুঝতে পারছি যে এই বর্ডারটা সিলভার কালারের হবে। তারপরে এখানে দিলাম হচ্ছে টেক্সট সেন্টার, তার মানে কি এই ক্লাসে যদি আমি দিই তাহলে টেক্সট গুলা সেন্টারে অ্যালাইন হবে। এরকম ডিসক্রিপটিভ নাম দেওয়ার চেষ্টা করবেন। আর আপনি যদি এরকম ডিসক্রিপটিভ নাম দেওয়ার চেষ্টা করেন, তাহলে 8টা 10টা প্রজেক্ট করার পরে দেখবেন যে আপনার সিএসএস আর লিখতে হচ্ছে না। এরকম আপনি আজকে একটা ক্লাস লিখলেন, আগামী দিন আরেকটা, তারপরের দিন আরেকটা, এভাবে লিখে লিখে আপনি নিজের একটা লাইব্রেরি হয়ে যাবে। আর কিছুদিন পর আপনি যখন এভাবে ডিজাইন করতে যাবেন, বুটস্ট্র্যাপের মতন আপনার নিজস্ব একটা লাইব্রেরি হয়ে যাবে হয়তো বা ডিজাইনের জন্য। ওগুলো তো অ্যাড করা যায় না ভাই, যে হ্যাঁ, ওটা পরবর্তীতে আপনি অ্যাড করে দিতে পারবেন কোন এন্টার একটা করলাম সিএসএস। যে ওটা চলে আসলো। হ্যাঁ, এটাই। বুঝতে পারছি ভাই। আচ্ছা, আমাদের পরবর্তী হোমওয়ার্ক ছিল কোনটা? ওই যে চ্যালেঞ্জ ভাই, 2 ছিল লরেন ভাই, স্পেনের এটা। এইটা। ও, আচ্ছা ঠিক আছে। আসলে এটা আমি একটাতে কাজ করছিলাম, হ্যাঁ, ওইটা থেকে আমাকে করতে হলো, সেই কারণে আমি দিলাম যে যেহেতু ভাই সিএসএস এর এটা করতে মানে যে সকল প্রপার্টি গুলো প্রয়োজন সবুজ ভাই প্রায় সবগুলাই করাইছে, সে কারণে আমি দিলাম যে দেখি কে কতদূর পারেন। এটা হচ্ছে এই জায়গায় আছে, ফারজাক্স এখানে demo। এই যে এখানে এটা দেওয়া আছে। তো এখানে মানে কেমন কাজ হচ্ছে দেখেন, এই যে এইটা মানে আপনারা দুজন করেছেন, কিন্তু কেউ কিন্তু এই যে মানে ডান দিকে সুইপ করতেছে, এটা করেননি। আচ্ছা, কিন্তু ইমেজে আসলে আমি দিয়ে দিয়েছিলাম যে ওরকমটা, এই যে হোভার হলে দেখেন এখান থেকে কিন্তু একটু চেপে গেছে। ভাই ভাই ওখানে আপনার আপনাকে উল্লেখ করা লাগতো যে ওটা ট্রান্সফর্ম স্কোয়ার লাগবে, তাহলে আসলে ট্রান্সফর্ম। আমি মনে করেছিলাম যে হয়তো বা আপনারা বুঝতে পারবেন, কিন্তু আচ্ছা সমস্যা নাই, হয়ে যাবে। আর এটা খুব বেশি কঠিন না, আপনারা যেটা করেছেন তো তার সাথে জাস্ট আর একটা প্রপার্টি লাগাই দিলে হয়ে যেত এখানে। জি ভাই। আচ্ছা, তাহলে এটা শুরু করি তো নাকি? আচ্ছা, মেটা কি? মেটা ট্যাগ? আচ্ছা, মেটা ট্যাগ ওটা আসলে মানে ওই অনেক সময় এসইও এর ক্ষেত্রে কাজে দেয়। আর এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে আপনার ওই মানে রেসপন্সিভ করার জন্য এই কাজটা খুবই ব্যবহার করা হয়। পরবর্তীতে আস্তে আস্তে শিখবেন মানে। আচ্ছা, এই এখানে আমাদের কি কি প্রয়োজন দেখেন, প্রথমে আমরা হচ্ছে ফন্টের প্রয়োজন হবে, ঠিক আছে? তারপর হচ্ছে ফন্ট অসাম আইকনের প্রয়োজন হবে, তাই না? তাহলে আমরা ফন্ট জি গুলো ভাই। আগে নিয়ে নিব। ফন্ট যুক্ত করা তো অনেকেই জানেন, সবাই জানেন, মানে না মানে জানেন না এমন কি কেউ আছেন যে ফন্ট যুক্ত করতে পারেন না? আচ্ছা, সবাই পারেন। পারিবে। জি ভাই জানি। তাহলে গুগল ফন্টে যাইতে হবে, যাওয়ার পরে যে ফন্ট নিব সেটার নামে আমাকে সার্চ করতে হবে। তাহলে প্রথম যে ফন্টটা ছিল সেটার নাম ছিল যে স্পেস মোনো, তাই না? এই যে এটা। জি ভাই, স্পেস মনো। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো আছে, রেগুলার আছে, রেগুলার, বোল্ড। আমরা রেগুলার আর বোল্ডই নিব, আমাদের অত প্রয়োজন নাই। তাহলে রেগুলারটা নিলাম, আর এখান থেকে অ্যাড মোর স্টাইলে যাওয়ার পরে বোল্ডটা নিলাম, তাহলে দুইটাই চলে আসলো। আসার পরে এই যে এখানে এমবেডে আমি লিংকও নিতে পারি, ইম্পোর্টও নিতে পারি, ঠিক আছে? আমি ইম্পোর্টটাই নিলাম। আর ইম্পোর্ট ইম্পোর্ট যদি নেন তাহলে সেটা অবশ্যই সিএসএস ফাইলে অ্যাড করবেন। তাহলে এখানে আমার একটা সিএসএস ফাইল নিয়ে নেব। প্রথমে আমি ইম্পোর্ট করে দিলাম, ঠিক আছে? আর আরেকটা ফন্ট লাগবে, সেটা হচ্ছে লেটো।
ল্যাটো এই ফোনটা। আচ্ছা। এটাও আমি রেগুলার নিব আর হচ্ছে বোল্ড নিব। এমবেড ইম্পোর্ট। লিংক করলে হবে না? লিংক হ্যাঁ লিংক করলেও হবে। ইম্পোর্ট করে দিলাম দুইটাই। আচ্ছা। হ্যাঁ, নেটের জন্য কোনটা কোনটা নিলেন? লেটোর জন্য দুইটাই, রেগুলার আর বোল্ড দুইটাই। আচ্ছা, এখানে আরেকটা কাজ, সেটা হচ্ছে যে আপনি যখন একটা সিলেক্ট করবেন, হ্যাঁ, আরেকটা যখন সিলেক্ট করার সময় এখানে ক্লিক করার পরে সিলেক্ট করবেন, নয়তো সিলেক্ট হবে না। ও আচ্ছা, তা তো ভালো। আমি একদিন করলাম তো সিলেক্ট হলো না, এখানে দুইটা সিলেক্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে এভাবে করে দিতে পারবেন। আচ্ছা, তাহলে আচ্ছা, এখন আমরা HTML এ যাই। ওই যে মেটা ডিলিট করে দেন, মেটা নেম ভিউ পোর্ট ওই লাইনটা। ওটা ডিলিট করলে, হ্যাঁ ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা একটা সেকশন নিব, একইভাবে মেইন সেকশনটা নিয়ে নিই। মেইন সেকশন, এরপরে h1 ট্যাগ থাকবে, সেটাকে আমি দেব টাইটেল ক্লাস, যার ভিতরে লেখা থাকবে হচ্ছে অ্যাডভান্টেজ। এরপরে আলাদা আলাদা ডিপ থাকবে। ভাই বর্ডারের মতো যেগুলো কি হরিজন্টাল লাইন নাকি? এটা এখানে বর্ডার টপ দেওয়া আছে, এই চারও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এখানে আমি এটাকে দিতে পারি ক্লাস কন্টেন্ট। আচ্ছা, এখানে দেখেন আমার কয়টা ডিপ নেওয়ার প্রয়োজন হয়। প্রথমত হচ্ছে যে অ্যাডভান্টেজের নিচে থেকে শুরু করে এই যে বর্ডার টপ সহ এত দূর পর্যন্ত, এটা কিন্তু পুরোটা একটা ডিপ। তারপরে যখন আমি হোভার করছি তখন কিন্তু মাঝখানে একটা ডিপ চলে যাচ্ছে। তারপরে এর ভিতরে আইকন আছে, এখানে আবার এই যে টেক্সট গুলা আছে, এইগুলোর জন্য আলাদা আলাদা ডিপ। তো এটা করতে গেলে প্রথমে কন্টেন্ট নিলাম, কন্টেন্টের ভিতরে আবার দুইটা ডিপ থাকবে, একটা থাকবে হচ্ছে আইকনের জন্য, আর তারপরে থাকবে হচ্ছে টেক্সট। তাই তো, এই টেক্সটের ভিতরে একটা H3 অথবা H4 নিতে পারি, যেটাকে আমি সাবটাইটেল বলতে পারি। সাবটাইটেল কি লেখা আছে সেটা, ইউজার প্রোডাক্টিভিটি। ইউজার প্রোডাক্টিভিটি। আচ্ছা, এরপরে পি ট্যাগ আছে, সেখানে কি বলা আছে, লরেমিসন ডলার সাইড আর কি। লরেম, আচ্ছা, এখন ফন্ট অসামের জন্য তো আমাকে font AWS font awesome CDNS।
মানে লিংকটা কপি করে দিলাম, কপি করে আমি এখানে দিই। আর আমাকে আরেকটা সিএসএস নিতে হবে, সেটা হচ্ছে আমার নিজের যে কাস্টম সিএসএস। style.css এখন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আইকন আছে, এর ক্লাস কি আছে, এফএ হেডফোনস, এই তো দেখি সে কি। আচ্ছা ঠিক আছে, এই তো হলো মোটামুটি আমার। এখন আমরা সিএসএস দিয়ে শুরু করি, ঠিক আছে। এইচটিএমএল তো হলো। আচ্ছা, এবার সিএসএস দেব। এখন প্রথমে আমরা মেইন যে ক্লাস সেটা নিয়ে কাজ করি, সেটা হচ্ছে যে উইথ দিলাম 600 পিক্সেল, আর মার্জিন যেহেতু মাঝখানে করব সে কারণে আমরা মার্জিন 0 অটো দিয়ে দেবো। 0 অটো দিলাম, তাহলে আশা করি মাঝখানে চলে গেল। এরপরে দেখেন যে টাইটেল আর এখানে সাবটাইটেল, এদের কিন্তু ফন্ট ফ্যামিলি একই, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ডট টিআইটিএলই টাইটেল এবং ডট সাবটাইটেল, অর্থাৎ কোনো একটা কাজ বা কোনো একটা সিএসএস যদি আমাকে একাধিক ক্লাসের দিতে হয় তাহলে মাঝখানে আমি এই যে কমা সেপারেটর ব্যবহার করে দিতে পারি। এখন এর ভিতরে আমি যে সিএসএস লিখবো সেটা টাইটেলেও যাবে, সাবটাইটেলেও যাবে, ঠিক আছে। এটার ফন্ট ফ্যামিলি হবে কি দেওয়া ছিল গুগল, আপনাদের কি মনে আছে? হ্যালো, কি সবাই কি ঘুমাচ্ছেন নাকি? কেউ কোনো রেসপন্স করতেছেন না? মনে নাই। না না ভাই, এই তো আছি। ওটা কপি করে নিয়ে নেন, কি যে ছিল মনে নাই ওটা। বেড়ে যান, এই যে ঠিক আছে, এখন যদি আউটপুটটা দেখি, কোথায় গেল আমারটা? এই যে, আসছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এর ফন্ট সাইজটা বড়, তাই না? টাইটেলের ফন্ট সাইজ বড়, তাহলে এটা আমরা ফন্ট বাড়াই দেব। ডট টাইটেল ফন্ট সাইজ কত হতে পারে? 45 পিক্সেল। হয়েছে মোটামুটি। আর এটা কত হতে পারে? 20 পিক্সেল। টোয়েন্টি ফাইভ পিক্সেল। ভাই লেটো বাদে আরেকটা যেটা আছে ফন্ট, ওটার নাম কি ভুলে গেলাম। লেটার বাদে স্পেস মোনো, যেটা এই যে অ্যাডভান্টেজের যে ফন্টটা। জি জি। হ্যাঁ, স্পেস মোনো। আচ্ছা, আমরা আবার করবো যে মার্জিন গুলা বন্ধ করে দেব, মার্জিন গুলার কারণে খারাপ দেখাচ্ছে। মার্জিন এডিটিং জিরো।
তাহলে তো মোটামুটি হলোই। আচ্ছা, এখন আইকনের ক্ষেত্রে কি হবে? টাইটেল সাবটাইটেল করা মোটামুটি কমপ্লিট। এখন এই আইকনেরটার একটু কাজ করি আমরা। সেটা হচ্ছে যে আইকন দিয়েছে না, এখন এই আইকন ক্লাসের উপরে কাজ করব। এর ফন্ট সাইজ দিলাম হচ্ছে 30 পিক্সেল। 30 পিক্সেলে কত বড় হবে? আরো বড় লাগবে। দিলাম হচ্ছে 40 পিক্সেল। ঠিক হয়েছে আছে কি? ভাই। আচ্ছা, মোটামুটি আপনি 50 পিক্সেল দিলে আরেকটু বড় দেখাবে। ভাই আপনার HTML টা একটু দেখি। আচ্ছা, ভাই ওই যে কাস্টম স্টাইলের ওই প্রথমে ডট দিয়েছেন ওটা কি? স্টাইল ডট সিএসএস। ডট দ্বারা মানে ডট দ্বারা এই ফোল্ডারকেই নির্দেশ করা হয়। ডট দিয়ে স্ল্যাশ মানে এই ফোল্ডার, আপনি ওটা না দিলেও কাজ করবে, কোনো সমস্যা হ্যাঁ নেই। ওটা দেওয়ার প্রয়োজন। কিন্তু আসলে যখন সার্ভারে তোলা হয় না, যখন এর পিছনে কিছু থাকবে না, মানে যদি হ্যাঁ আপনি এই কিছু না দেন, তাহলে এটা হচ্ছে যে .com/style.css সে ওখানে খুঁজবে ওইটা। কিন্তু আমি যদি এই ডট দিয়ে দিই, তাহলে এই ইনডেক্স ফাইলটা যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে style.css টা নেবে। বুঝাইতে পারলাম না? ওটা ডট না দিলে কি করবে? অন্য জায়গায় খুঁজবে। ডট যদি না দিই, সাপোজ আমি এই যে ডট স্ল্যাশ দিলাম, তাহলে এই ইনডেক্স ফাইলটা যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে নেবে। ঠিক আছে। আর যদি ডটটা না দিই, যখন আমি সার্ভারে উঠাবো তখন কি করবে? এই যে এখানে দেখেন দেই, এই যে ডেমো দেওয়া আছে, এই .com এর পরে সে style.css খুঁজবে। মানে একেবারে সে রুট ডিরেক্টরিতে খুঁজবে এটা, যখন সার্ভারে তোলা হবে। যদি আমি এটা সরাসরি এভাবে দিয়ে দিই, তখন সে একেবারে রুট ডিরেক্টরি অর্থাৎ .com/style.css এইটা খুঁজবে। সেক্ষেত্রে অনেক সময় ইরর হতে পারে, সেই কারণে এরকম ভাবে দেওয়াটাই বেটার। আর দুইটা দেই, তার দুইটা ডট দিলে তো আগের ফোল্ডার হয়ে যাবে না? আগের হ্যাঁ, ফোল্ডার দুইটা চলে ডট যাবে। দিলে আমার হ্যাঁ, উপরের ফোল্ডারে ব্যাকে চলে চলে যাবে, যাবে। তার প্যারেন্ট ফোল্ডারে চলে যাবে। আচ্ছা ভাই, HTML দেখা হয়েছে? জি ভাইয়া হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। এখন এর কালারটা কি আছে? কালার কোড কত ছিল মনে আছে আপনার? আচ্ছা, ফেসবুকে ঢুকতে হবে। সিডিএনটা নিতে পারিনি। সিরিয়াল পারেননি? আচ্ছা, ঠিক আছে, দিচ্ছি। এই কালারটা আগে দিয়ে নিই। লিংকটা খুঁজে পাচ্ছে না। আচ্ছা, আপনি গুগলে যান, গুগলে গিয়ে ফন্ট অসাম CDNJS, ফন্ট অসাম CDNJS লিখে সার্চ করেন, আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন আমি ওখানে যাবেন। শুধুমাত্র সিডিএনটা নিচ্ছি, তাই হচ্ছে না। কোথা থেকে কি করতেছেন আপনারা? কিছু বুঝতেছি না। কি কি বুঝতেছেন না? ওই আইকন কোথা থেকে আসলো? হেডফোনের আইকনটা কোথা থেকে আসলো? ওটা ফন্ট আসাম থেকে নিতে হবে, বলতে হবে কোত্থেকে আসলো, না খালি চুপ করে থাকলে হবে না তো। ফন্ট আসাম এই সিডিএন থেকে আসলো না ফন্ট আসাম থেকে আসলো সরাসরি? ফন্ট আসামে ফন্ট যাও, আসাম ফন্ট থেকে আসলো আসামে ভাই,
ফন্টোসামে যায়, সার্চ করেন। ফন্টোসামে শুধুমাত্র যায় হেডফোন ফন্টোসাম লিখে না? সার্চ দাও। কি সমস্যা ভাই? আচ্ছা আচ্ছা। গুগলে যে আপনি ফন্ট অসম সিডিএন জেএস লিখে সার্চ দেন, দিয়েছেন? ও- ওইটার মধ্যেই আছে? এখানে তারপরে ফন্ট অসম সিডিএন যে লিংক আছে ওখানে ক্লিক করেন। ক্লিক করার পরে যে এটা আছে না, প্রথম যে লিংকটা আসছে ওইটাতে আপনি জি। যে মাঝখানে কপি লিংক ট্যাগ এখানে ক্লিক করেন, Embed। সেটা কপি হয়ে যাবে। তারপর সেটা যায় আপনার এইচটিএমএল ফাইলে যায় আপনি বসায় দেন হেড ট্যাগের ভিতরে। আচ্ছা আচ্ছা। এবার কাজ হয়েছে? ভাই আমার ফন্ট জি, অসম ওটা সাইটটা হয়েছে, এখনো লোডিং এ হচ্ছে ভাই। কিন্তু ও ওই আচ্ছা। আইকনটা নিয়ে আসতে পারছে না। আইকনটা নিয়ে আসার জন্য আপনাকে যে এই কোডটুকু ব্যবহার করা লাগবে। আপনি তো একটা দেখে দেখে আইকন করেছি নেবেন, কিন্তু আসছে না। বানান ভুল টুল হেড- করেনি তো? হ্যাঁ, হেডফোন ওই বানানো হয়তো কোডটা, ভুল হয়েছে। ওই কোডটা কোথা থেকে আচ্ছা, হয়? আপনি ফন্ট অসম হেডফোন লিখে সার্চ করেন। এই ফন্টোসামে কেমনে সার্চ করে ওটা দেখাই দেন, তাহলে প্রবলেম বুঝতে পারবে। আচ্ছা ইমরান ভাই, এটা তো আপনার ক্লাসটা হয়তো মুখস্থ আছে যার কারণে মানে পারছেন আপনি। তো সেক্ষেত্রে হ্যাঁ আমরা হ্যাঁ, যদি ডিরেক্ট যদি ওটার লিঙ্কটা আনতে চাই সেক্ষেত্রে কি করা যায়? এই যে আপনি ফন্ট অসম গুগলে যাবেন, ফন্ট অসম হেডফোন লিখে সার্চ দেন, তারপর একটা লিংক আসছে না প্রথমে, ওখানে ক্লিক করেন। তাহলে আপনাকে ফন্ট অসমের ওয়েবসাইটে ওই হেডফোনের যেই আইকনের পেজ আছে ওখানে নিয়ে যাবে সরাসরি। আর ফন্ট অসম ওয়েবসাইট অনেক ভারী, নেট স্পিড ভালো না থাকলে খুব স্লো কাজ করবে। ভাই, আমার তো লোডিং এ হচ্ছে ভাই, আমি ঢুকতেই পারলাম না। আমারও লোডিং হচ্ছে, যে এই মাত্র ঢুকলো। এই যে এই আপনি তাহলে একটা এটা ভাই পর্যন্ত ওই ভাই আমি ঢুকতেই পারিনি। আয় আল্লাহ। এই যে কোডটার কথা বলেন তাহলে বুঝতে পারবো ভাই। এই যে দেখতে পাচ্ছেন না এখানে ক্লাস 10, যদি এফ এ দিয়ে না আসে প্রথমে, তাহলে এফ এর পরে একটা এস দিয়ে দেন, এফ এ এস। আচ্ছা, কয়জনের আসেনি, শুধু কি আপনারই নাকি? ভাই আমি মানে আইকনের উপর ক্লিক করতেছি কিন্তু এখন কাজ করতেছে না আর। আইকনের উপর ক্লিক করে কিছু কাজ হবে না তো, ওই যে এই যে ইটা আছে না, ওটা কপি করে ওখানে ইউজ করতে হবে। এই যে কপি এইচটিএমএলটা আছে না, এখানে কপি করে ওখানে ইউজ করতে হবে। আইকনে ক্লিক করে কোনো কাজ হবে না তো। ওইটাতে ক্লিক করলে তো মানে লোকেশনটা আসবে না, ওইটার ইয়ে আসবে না, লিঙ্ক আসবে না। খালি ওটা ই করলে তো আর হবে না, ওই ওখানে উপরে ইটা অ্যাড করতে হবে, ওই যে ফন্ডোসামের ইটা অ্যাড করতে হবে। এটা ভাইয়ের স্কিন না? হ্যাঁ, ফন্টোসামে ওইখানে মেবি আই ট্যাগের ভিতর একটা ইয়ে আছে, ওটার ক্লাসটা সহ দেয়া আছে মেবি। ও ওয়েট আমি চেক করতেছি, বলা মানে আসে না কেন। ভাই আমারটা দেখা যাচ্ছে ইমরান ভাই? হ্যাঁ বলেন। হেডফোনে ক্লিক করেন, হেডফোন এই যে হ্যাঁ, এই এই যে পাশে ক্লিক করেন। হেডফোনে ক্লিক করতেছে, এই যে এই পাশেরটা ওটা না। এটাতে করবো, এগুলো তো প্রো। হ্যাঁ এটা ক্লিক করেন তো। ফন্টোসাম, ফন্টোসাম হেডফোন লিখে সার্চ করলেই হবে গুগলে, এটা আসছে না? সরাসরি পাওয়া যাবে। ওকে, গুড হয়েছে। চন্দন ভাই লিংক মনে হয় কাজ করে নাই। না, উপরে আরেকটা লিংক অ্যাড করতে হবে, ওটা অ্যাড করেন নাই। ওইটা আবার কোনটা? ওয়েট আমাকে একটু সময় দেন রে ভাই। আমি শেয়ার দিয়ে দিলাম, দেখেন তো আসছে তো, মনে হয় আসছে তো। হ্যাঁ আসছে, নেট খুব জ্বালা আসছে। দিচ্ছে, আমাকে বের করে দিচ্ছে। ওকে, আচ্ছা, সমস্যার সমাধান হলো ভাই? জি জি ভাই হয়েছে। আচ্ছা ঠিক আছে।
তাহলে যে কালারটা নিলাম ওই কালারটা পেস্ট করে দেওয়ার পরে যে এই অবস্থা হলো, কালারটা মোটামুটি আসছে। ঠিক আছে। স্ক্রিন দেখতে পাচ্ছি। আর একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে নিচে যে লরেমটা আছে এইটার টেক্সটটা একটু গ্রে, তো ওটার কালারটা আমরা একটু সেরকম করে দেব। আচ্ছা সেটা আছে কোথায় দেখ, সেটা আছে টেক্সটের ভিতরে যে পি আছে সেই পি ট্যাগের ভিতরে। তাহলে এটা করতে গেলে আমরা করতে পারি হচ্ছে ডট টেক্সট ক্লাস নিব, তার ভিতরে যে পি এলিমেন্ট আছে সেটার কালার হয়ে যাবে কত হতে পারে, সি দেই তাহলে সেরকম দেখাবে। ওকে, হ্যাঁ হয়েছে। আচ্ছা, হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? জি ভাইয়া শোনা কি যাচ্ছে। শোনা যাচ্ছে? মানে নেট কানেকশন খুবই বাজে অবস্থা। আমাকে একটু আগে বের করে দিয়েছে। আচ্ছা, আরেকটা ফন্ট ছিল সেটা ল্যাটোর ফন্ট ক্লাসটা কেমন, ফন্ট ফ্যামিলি কত ছিল ওটা দেখে নিন। গুগল ল্যাটো কমা দিয়ে সেন্স সারিফ। sans serif। আচ্ছা তাহলে পি ট্যাগের সেটা দিয়ে দেন, তাহলে সেরকম হয়ে গেছে। আচ্ছা, এখন আরেকটা কাজ হচ্ছে যে এখানে দেখেন এই যে আইকনটা আর এই পাশের টেক্সটটা সেটা পাশাপাশি আছে, সেটা কিভাবে করতে পারি, তাই না? সেটা করার জন্য এখানে আমরা ফ্লোট ব্যবহার করতে পারি, ডট রাইট করতে হবে। ফ্লোট লেফট করে দিতে পারি। আচ্ছা, তাহলে ফ্লোট লেফটের জন্য এফ লেফট এরকম একটা ক্লাস নিব, ফ্লোট লেফট। ঠিক আছে, তাহলে এখানে কোনটার ভিতরে যাবে, আইকনেও যাবে টেক্সটেও যাবে। আইকন হবে লেফট, লেফট। এবার দেখি কি অবস্থা হয়। এবার আসছে মোটামুটি পাশাপাশি আসছে না? আচ্ছা, একটু প্যাডিং দিয়ে দেন ভাই। আমরা টেক্সটের একটু মার্জিন লেফট দিয়ে দেব তাহলে হবে। টেক্সট যে ক্লাস আছে মার্জিন লেফট দেব 20 পিক্সেল। কখন মার্জিন হবে কখন পেজিং হবে এটা কিভাবে বুঝবো? আচ্ছা বলতেছি, টেক্সট মার্জিন লেফট। যে কখন মার্জিন দেব আর কখন প্যাডিং দেব, তাই না?
যখন আপনার এলিমেন্টের ভিতরে জায়গা প্রয়োজন হবে তখন আপনি প্যাডিং দিবেন, আর যখন এলিমেন্টের বাহিরে জায়গা মানে প্রয়োজন হবে তখন আপনি প্যাডিং দিবেন, মার্জিন দিবেন। বুঝাইতে পারলাম? জি। এখন দেখেন এই যে কন্টেন্ট আছে না, এই যে কন্টেন্ট, এই কন্টেন্টের উপরে কিন্তু আমাদের একটা বর্ডার লাগবে। তো সেটা করার জন্য আমরা কন্টেন্ট ক্লাসে বর্ডার দিতে পারি। কন্টেন্ট বর্ডার টপ, BORDER, বর্ডার টপ, একইভাবে 1 পিক্সেল সলিড গ্রে। হলো। এখন দেখেন, আচ্ছা মার্জিন আর প্যাডিং এই বিষয়টা এখন একটু বুঝতে পারবেন। দেখেন এখন আমি চাচ্ছি যে এই যে বর্ডারটা আছে তার ভেতরের দিকে একটু জায়গা ফাঁকা করতে, ঠিক আছে না? এই যে এটাই তো বর্ডার, অর্থাৎ আমাদের কন্টেন্ট এলিমেন্টটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, তাই না? এখন ভেতরের দিকে আমার একটি স্পেস প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা এখানে প্যাডিং দিতে পারি, অর্থাৎ কন্টেন্টের আমরা প্যাডিং টপ দেব, উপর দিকে প্যাডিং টপ আমি 20 পিক্সেল নেব, তাহলে আশা করি 20 পিক্সেল নিচে নেমে আসবে, আসছে না? এখন কন্টেন্টের উপরেও আমার জায়গা প্রয়োজন, তাহলে এই ক্ষেত্রে আমি কি করব? প্যাডিং দিলে তো ভিতরের দিকে জায়গা বাড়ছে, তাহলে উপর দিকে আমার জায়গা প্রয়োজন, তাহলে আমি কি করব? মার্জিন দিয়ে দেব। একইভাবে মার্জিন টপ 10 পিক্সেল, 20 পিক্সেল অনেক বেশি হয়ে যায়, আমরা 10 পিক্সেলই দিয়ে দিই। এবারে অনেক ভালো লাগছে। আর এটা এটা অনেক বড় মনে হচ্ছে, এটা আমরা একটু কমাই দিতে পারি। মেইন আমাদের যে ক্লাসটা আছে 600 পিক্সেল না দিয়ে আমি 500 পিক্সেল দিতে পারি, তাহলে একটু ভালো দেখাবে। আচ্ছা ওকে, এই তো মোটামুটি হলো। এখন যে কন্টেন্ট ক্লাসটা আমরা পুরো কন্টেন্ট এলিমেন্ট আমরা কপি করে নিই, কপি করে নেওয়ার পরে দুইবার নিচে পেস্ট করে দেব। এক মিনিট, আচ্ছা এটা হচ্ছে কারণ আচ্ছা আমি পেস্ট করে দেখি। আচ্ছা এই সমস্যাটা কেন হচ্ছে, তাই না? এটা হচ্ছে কারণ আমি যে ফ্লোটটা ব্যবহার করেছি, তাই না, সিএসসি যে ফ্লোটটা যখন ব্যবহার করছি তখন এই এলিমেন্ট গুলা সবগুলা ভাসতেছে, এই কারণে তার প্যারেন্ট যে এলিমেন্ট আছে, প্যারেন্ট এলিমেন্ট যে কন্টেন্ট, এই কন্টেন্টের সাথে তাদের কোনো যোগসূত্র নাই, তারা এই কন্টেন্টের বাহিরে এসে উপরে ভাসতেছে, আর সেই কারণে এই অবস্থাটা তৈরি হয়েছে। আর এটা করার জন্য একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা কন্টেন্টে আমরা ক্লিয়ার প্রপার্টিটা ব্যবহার করে দেখতে পারি কাজ করে কিনা। ক্লিয়ার বোথ, এটা কাজ করার কথা, দেখা যাক। এই তো এবার কাজ করেছে, ঠিক আছে। ভাইয়া এই বিষয়টা একটু বোঝাই দিলে ভালো হতো। আচ্ছা ক্লিয়ার বোথ যদি না করি, এই যে প্রথমে যে মার্জিন টপ মানে যে আমাদের উপরে যে মার্জিন গুলা দিচ্ছি না,
সেগুলো তো আমাদের সবগুলো কন্টেন্ট এলিমেন্ট, তাই না? জি ভাইয়া। আর তার ভিতরে যে এই আইকন গুলা আছে, তারপরে টেক্সট গুলা আছে, তার চাইল্ড এলিমেন্ট, তাই তো? জি জি ভাইয়া। এখন আমরা দেখেন এই যে আইকন এবং টেক্সটকে আমরা ফ্লোট করে দিয়েছি, তাই না? জি ভাইয়া। ফ্লোট মানে হচ্ছে তখন যখন আমরা ফ্লোটটা দেব, তখন সে তার প্যার এলিমেন্টকে ফলো করবে না, সে সরাসরি অনেক উপরে চলে আসবে, সবার উপরে চলে আসে, তার নিচের সাথে কোনো মানে যোগসূত্র থাকে না, সে নিজের ইচ্ছা মতন ভাসতে থাকে। তো এখন তার সাথে নিচের সাথে লিংক করার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ক্লিয়ার বোথ, এই প্রপার্টিটা ব্যবহার করতে পারি। ক্লিয়ার বোথ। আর ভাই ক্লিয়ার বোথ এটা ইউজ করলে এটা আসলে কি কাজ করে ওই জায়গায়? যখন আবার আমি কি? ক্লিয়ার বোথটা দিলাম, জি। তখন সে নিচের সাথে লিংক হয়ে গেল। ও এখন সে আচ্ছা ওই ডিভের ভিতরেই মানে ভাসবে, সে আর বাইরে যাবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর যদি ক্লিয়ার বোথ না করি, তাহলে সে পুরো পেজের উপরে ভেসে বেড়াবে, ওই তার প্যারেন্ট এলিমেন্টের সাথে তার সংযুক্ত থাকবে না। আর এই যে কাজটা করা হয়, এটাকে আসলে অনেক সময় ক্লিয়ার ফিক্স বলে। হ্যাঁ, আপনি যদি ক্লিয়ার ফিক্স W3 স্কুলসে যাই সার্চ দেন, ক্লিয়ার ফিক্স W3 স্কুল, এই যে দেখেন, যদি ক্লিয়ার না করি তাহলে কি হবে, এই যে এখানে উইদাউট ক্লিয়ার ফিক্স আর উইথ ক্লিয়ার ফিক্স। এই যে বর্ডার দেওয়া আছে, ইমেজটা কিন্তু ওর ভিতরেই থাকার কথা, কিন্তু এটাকে ফ্লোট ব্যবহার করা হয়েছে, সেই কারণে সে ওই এলিমেন্ট থেকে বাইরে চলে আসছে যখন আমরা ক্লিয়ার ফিক্স করি নাই। কিন্তু যখন আমি ক্লিয়ার করে দেব, তখন সে তার ভিতরে থেকেই ভাসতে থাকবে। তো ঠিক একই রকমের কাহিনী আমাদের এখানে ঘটেছিল। এটা আরো পরিষ্কার ভাবে দেওয়া যায়, সেটা হচ্ছে যে এইটা ব্যবহার করে, এই যে আফটার যে আছে সেডু ক্লাস, এই আফটার সেডু ক্লাসটা ব্যবহার করে যদি দেওয়া হয়, তাহলে সেটা আরো ভালোভাবে কাজ করবে। দেখেন এখানে কিন্তু আমাদের যে আমরা যে মার্জিন টপটা দিয়েছিলাম, তাই না, সেটা কিন্তু এখানে অতটা কাজ করেনি। করেছে কি? শুধুমাত্র উপরে যে এলিমেন্ট আছে তার উপরে কিন্তু মার্জিন আছে, কিন্তু তার পরের গুলাতে কিন্তু নাই। তার মানে আমাদের প্রপারলি কিন্তু কাজ করেনি। আর এইটা করার জন্য যদি আমরা এই ক্লিয়ার ফিক্সড ক্লাসটা ব্যবহার করি, তাহলে আমাদের খুব ভালো কাজে দেবে। আচ্ছা, এখানে আমরা এটা থাক, আমরা এই কন্টেন্ট ক্লাসের সাথে আমরা ওইটা দেব। এই কন্টেন্ট ক্লাসের পরে আমরা এই কাজটা করে দেব। আর এখানে আমরা ডিসপ্লে টেবল দেব না, আমরা ডিসপ্লে দেব ব্লক। এবার ডিসপ্লে টেবিল দ্বারা কি বোঝায়? এইবার এবার দেখেন এটা নিয়েছে না? জি ভাই নিয়েছি। মনে হয় এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম না আপনাদের কাছে। মোটামুটি আচ্ছা ক্লিয়ার ভাই, ভাইয়া। কন্টেন্টে একটা কি যে ক্লাসটা নিয়েছেন কন্টেন্ট ক্লাস, ওটা কোন ট্যাগের মধ্যে নিয়েছেন? ডিভির মধ্যে? কন্টেন্ট ক্লাসটা এই যে এটা প্যারেন্ট ক্লাসটা, যেটা এই যে এখানে এটা, মানে আমি আচ্ছা জি আরেকটা ভাই, করলে আবার ক্লিয়ার হতাম। আবার ওইখানে ভাই ব্লক লিখলেন যে ডিপটা এমনিতে ব্লকেই থাকে। আচ্ছা, আসলে সেডু ক্লাসের ক্লাস মনে হয় ভাই লাইনি, তাই না? না ভাইয়া নাই নাই। না ভাই, নেই নেই। এই কারণে হয়তো একটু কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, জি ভাইয়া। আপাতত এটা মনে রাখেন যে সেডু ক্লাসটা আসলে ব্যবহার করা হয় যেটা এইচটিএমএল ট্যাগে থাকে না, কিন্তু সেটা সিএসএস দিয়ে নতুন আরেকটা কিছু অ্যাড করা হয় ওখানে। ঠিক আছে? যেরকম এখানে আমি যে আফটার ট্যাগটা ব্যবহার করলাম, ঠিক আছে না, তার মানে আমি বোঝাচ্ছি যে এই কন্টেন্ট তো থাকবেই, তারপরে তুমি এই কাজগুলা করবা, নতুন আরেকটা ডিভ নিবা ওখানে। ঠিক আছে? এই এই আফটার দিয়ে আপনি সিএসএস এর বিভিন্ন অনেক ধরনের কাজ করতে পারবেন। যদি আমি আরেকটা দেখাই, সেটা হচ্ছে যে হ্যাঁ, ইলমুল কোরআন ওখানেই আছে।
এই যে এখানে দেখেন, এখানে কিন্তু একটা টাইমলাইন ব্যবহার করা আছে। সেটা হচ্ছে যে এখানে একটা বর্ডার দেওয়া আছে, তারপরে আর একটা স্টার চিহ্ন আছে, তারপরে কিন্তু কালার চেঞ্জ। কিন্তু আমরা যদি একটা বর্ডার দিই, তাহলে কিন্তু সেই বর্ডারটা কিন্তু একই রকমের কালার হবে। এই মাঝখান মাঝখান থেকে আপনি আলাদা করতে পারবেন না। কিন্তু এটা আসলে করা হয়েছে ওই সিএসএস এর আফটার ওই সেডু ক্লাসটা দিয়ে। এটা নিয়ে আপনি আরো ও যদি আচ্ছা। মানে সার্চ করতে যান, তাহলে এখানে আছে W3 স্কুলস আছে, আপনি ঘাটাঘাটি করে দেখতে পারেন। আর খুব বেশি কঠিন বিষয়টা না। আর ভাই হয়তো বা ক্লাস নিবে, সেই বিষয়টা আপনাদেরকে মানে বোঝাই দিতে পারে। ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে এখন পর্যন্ত তো আপনারা দুইজন দেখলাম যে ক্লিয়ার বোধ করেছেন হয়তোবা, কিন্তু মানে পুরোপুরিটা এভাবে ক্লিয়ার করেননি। ঠিক আছে, সমস্যা নাই। এতদূর পর্যন্ত ক্লিয়ার। জি ভাইয়া। আচ্ছা, জি এখন ভাই। ওভারের দিকে যাই আমরা। ও, এই ক্লাসগুলো চেঞ্জ করতে হবে, তাই না? জি ভাই, ফন্ট গুলো চেঞ্জ, আচ্ছা, আইকন গুলা। তার আগে আমরা আরো তিনটা ক্লাস নেব। একটা হচ্ছে রেড, ব্লু, আর একটা হচ্ছে ইয়েলো আছে, তাই না? আচ্ছা, রেড এর কালারটা হবে যে এইটা, যদিও বা এটা রেড না, টমেটো কালারের মতন বলে। এটা দিয়ে দিলাম আমরা। যে আইকনের আইকন, কারণ এখানে তো আমার তিনটা আইকন তিন রকম হবে, তাই না? সেই কারণে আইকন থাকলো, আমরা আরো তিনটা ক্লাস নিয়ে নিলাম। একটা হচ্ছে রেড, ব্লু আর ইয়েলো। রেড এর ভিতরে আগের যে কালারটা ছিল সেটা দিয়ে দিলাম। আর ব্লু কালার কোনটা হবে? মেবি পরেরটা, এটা। আচ্ছা, এটা ইয়েলো হলো, এটা আমি ইয়েলোতে দিয়ে দিই। আর হচ্ছে ব্লু শেষেরটা। তাহলে প্রথম আইকন এর সাথে আমার যাবে হচ্ছে রেড, তারপরে সেকেন্ড যে আইকন আছে সেটা হচ্ছে ব্লু, থার্ড যে আইকন আছে সেটা হচ্ছে ইয়েলো। ওকে, এবার দেখো সেট, বানান ভুল করেছি। কালার, কালার, কালার। ভাইয়া ওখানে সেমিকোলনের বদলে মেবি কমা দিয়েছেন আমার কাছে মনে হচ্ছে এখানে শীর্ষে। ও, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, এবার ঠিক আছে। আর মাঝখানেরটা হচ্ছে ইউজার, তাই না? তাহলে ইউজারের ক্লাসটা আমরা কিভাবে পাবো? ফন্ট অসাম ইউজার। তাহলে গুগলে সার্চ দিলাম ফন্ট অসাম ইউজার, সেখান থেকে ক্লিক করে এফএস ইউজার, সলিড, এটা আমি কপি করে নিলাম। নেওয়ার পরে সেকেন্ড যেটা আছে সেটার ভিতরে আমি দিয়ে দিলাম এফএস ইউজার। এবার সার্চ করে দেখি, ওকে, চলে আসছে। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ওই আইকনটার নাম হচ্ছে ট্যাগ, ফন্ট অসাম ট্যাগস। ট্যাগস, এবার ঠিক আছে না? আচ্ছা,
এখন এখানে আর একটা কাজ হচ্ছিল, সেটা হচ্ছে যদি আমি হোভার করি তাহলে এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে এবং সেটা একটু ডান দিকে সরে যাবে। আচ্ছা, এটা কিভাবে করা যায় দেখেন। তাহলে আমি হোভার করব কোথায়? এই যে কন্টেন্ট আছে এই জায়গায় না? ওই জি ভাই। HTML কই? হ্যাঁ, অর্থাৎ আমার যে মূল যে এলিমেন্টটা আছে সেখানে আমি হোভার করব, এবং হোভার করলে এই কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে আর এই মাঝখানে ডান দিকে প্যাডিংটা চলে আসবে। তাহলে করা যায়, তাহলে ডট কন্টেন্ট অফ হোভার। ব্যাকগ্রাউন্ড কালার ট্রিপলি দিলাম, ট্রিপল ডি দেই তাহলে আর একটু গাঢ় দেখাবে। আর মার্ক প্যাডিং, প্যাডিং লেফট এখানে 50 পিক্সেল দিয়ে দিই, দেখা যাক কেমন হয়। কাজ হচ্ছে না? আচ্ছা, এখন স্মুথ করব কিভাবে, তাই না? স্মুথ করার জন্য যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে ট্রান্সফর্ম। এখানে 50 পিক্সেল আমি 30 পিক্সেল দেব, আর সেটা করার জন্য আছে কি ট্রান্সফর্ম প্রপার্টি, TRANS ট্রানজিশন প্রপার্টিটা দিয়ে আমি করব। এখন কতটুকু আমি সময় নিব, এটা সেকেন্ডে দিতে হবে, যদি সেকেন্ড সময় নেই তাহলে 1s দিয়ে দিলাম, অর্থাৎ আমি যখন হোভার করব সে এই কাজটা সম্পূর্ণ করতে 1 সেকেন্ড সময় নেবে। এই যে বোঝা গেল। এখন আমি যখন মানে কার্সারটা হটাই নিচ্ছি তখন সাথে সাথে চলে আসছে। এটা ঠিক করার জন্য আমাকে একইভাবে কন্টেন্টের যে মূল ক্লাস সেখানেও আমাকে এই ট্রানজিশন প্রপার্টিটা দিয়ে দিতে হবে, তাহলে প্রথমে যে কাজটা করবে পরেও সেই কাজটাই করবে। বোঝা গেল? জি ভাইয়া। এটা ডান দিকে সরতেছে কেন, বামে কেন যাচ্ছে না, লেফটে কেন যাচ্ছে না? কেন? লেফটে প্যাডিং দেয় না আমরা। প্যাডিং লেফট লেফট আছে এই জন্য, প্যাডিং লেফট আছে এই জন্য। এখানে আমি প্যাডিং লেফটে দিলাম 30 পিক্সেল, অর্থাৎ সে এই পাশে 30 পিক্সেল প্যাডিং নেবে। তো এই পাশে যদি সে 30 পিক্সেল নেয় তাহলে এটা তো মানে ডান দিকে যাবে, বাম দিকে তো সরবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আপনি যদি এই পাশে প্যাডিং দিতেন তাহলে সে এইদিকে মানে বেরোয় চলে যেত। প্যাডিং লেফট না দিয়ে যদি আমি রাইট দেই, রাইট দিলে কাজ করবে না, কারণ টেক্সট গুলা অত দূর পর্যন্ত যায়নি তো মনে হয়। দেখি তারপরেও কি হয়। কাজ করবে না কারণ এখান থেকে 30 পিক্সেল নেবে, কিন্তু টেক্সটও আছে আমার এত দূর পর্যন্ত, সে কারণে কাজ করছে না। সমস্যা নাই, আমি লেফটটাই দিই। আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু একটু ফাঁকা ছিল তাই না, দাগের পরে, জি ভাই। বর্ডারের পরে আচ্ছা একটু ভাই, এটা কি ফাঁকা ছিল। বর্ডার সহ মুভ করে নাকি বর্ডার ছাড়া? এখানে তো প্যাডিং নিচ্ছে, বর্ডার তো মুভ করতেছে না। আচ্ছা, বাট বর্ডার তো ওটার মধ্যেই ছিল, মানে মেইন যে কন্টেন্ট আর কি। হ্যাঁ, কিন্তু আপনি যখন বর্ডার কি মার্জিন সবসময় দিবেন, কি স্টেবল থাকে? মার্জিন দিলে সে বাহিরে যাবে, মার্জিন দিলে সে বাহির থেকে নেবে। হ্যাঁ, আর বর্ডারের বাহিরে মার্জিন দেয়, আর প্যাডিংটা বর্ডারের ভেতরেই থাকে। সে কারণে এখানে টপে বর্ডার থাকলো, আর এর ও যে আচ্ছা আচ্ছা, কন্টেন্ট হ্যাঁ। এখান থেকে ভিতরে চলে গেছে, সে কারণে বর্ডারটা হেঁটছে না, বর্ডার ওই জায়গায় জি থাকতেছে। জি, জি ভাই, বুঝতে পারছি। তো এতদূর পর্যন্ত ক্লিয়ার তাই না? এখন ওখানে যদি আমরা করতে চাই তাহলে আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে
আর একটা ডিভ নিয়ে আমরা ওই কাজটা করতে পারি। অনেক, আচ্ছা থাক, সমস্যা নেই। এতদূর যখন করতে পারছেন অতটুকু তো করতে পারবেন, তাই না? জি, ঠিক আছে। উপরে উপরে পেডিং বা মার্জিন দিলে হবে। হ্যাঁ, হয়ে যাবে। না, প্যাডিং দিলে এখানে হবে না। আচ্ছা, আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা কন্টেন্টের বর্ডার টপটা আমরা তুলে দিতে পারি। তুলে দিয়ে আমরা এখানে একটা এইচআর ব্যবহার করতে পারি। কন্টেন্ট ক্লাসের পরে আমরা একটা এইচআর ব্যবহার করতে পারি, হরিজন্টাল রুল, প্রত্যেকটা কন্টেন্ট ক্লাসের পরে। তাহলে হয়তোবা আগেরটার মতো কাজ করতে পারে। দেখা যাক কি হয়। তখন আবার নিচে একটু সমস্যা হচ্ছে, তাই না? নিচে গেলে মার্জিন দেওয়া লাগবে maybe। হ্যাঁ, মার্জিন বটম আমরা 10 পিক্সেল দিয়ে দেবো। এবার নিচে, ঠিক আছে। আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে বর্ডার যদি আমরা রেডিয়াস করে দিই তাহলে একটু ভালো লাগবে। কন্টেন্টের বর্ডার রেডিয়াস, border radius 5 pixel। এবার একটু গন্ডগোল আছে, ঠিক আছে। আচ্ছা, আপনারা চাইলে এগুলো জি প্র্যাকটিস ভাই। করতে পারেন। এখানে আরো কিছু কিছু হোভার ড্যামও দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করতে পারেন। এটার ক্ষেত্রে এটা হচ্ছে, এগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন যদি ইচ্ছে করে। তারপরে যে এখানে লিঙ্কটা আছে, দিয়ে দিন, জি ভাই। লিঙ্কটা এইটা এই পেজের লিঙ্কটা দিয়ে ও দেন, তাই বলছি। আচ্ছা, আমি এখনই দিয়ে দিচ্ছি। তাহলে কারো কোনো প্রশ্ন আছে? স- না, সবার কি কাজ করতেছে ঠিকভাবে? জি ভাইয়া জি করতেছে। ভাই। জি। আচ্ছা, গুড। ওই ইউজারের নাম যে ইউজার সেটা কি করে বুঝবো? তারপর ট্যাগের নাম ট্যাগ জানতাম না তো। সমস্যা নেই, আস্তে আস্তে হয়ে যাবে। সাপোজ আপনি কমেন্টের জন্য খুঁজছেন, ঠিক আছে। তখন আপনি যে কোনো একটা লিখতে পারেন, মেসেজ মেসেজ আইকন, মেসেজ ফন্ট অসম। এই যে আপনি ধরেন ইমেইলের জন্য ব্যবহার করবেন, ঠিক আছে না, ইমেইল লিখে সার্চ করেন, ইমেল আইকন ফন্ট অসম। কিন্তু ইমেল আইকনের নাম কিন্তু ফন্ট অসমে ইমেল না, এটা কিন্তু ইনভেলপ ব্যবহার করে। কিন্তু আপনি ইমেল লিখে সার্চ করলেন, এই যে অনেকগুলো চলে আসছে, ইনভেলপ স্কোয়ার, ইনভেলপ ওপেন, ইনভেলপ, সব কিন্তু ইনভেলপ। অর্থাৎ আপনার যেটা মনে হয় সেটা দিয়ে আপনি করতে পারেন। আর এটা ট্যাগ, ফেসবুকে যদি আপনি ফটো ওপেন করেন, যে কোনো ফটো ওপেন করেন, তাহলে এই যে এখানে উপরে কিন্তু ওই ইয়াটা আছে আইকন, তো আপনি হোভার করলে যে ট্যাগ ফটো এই লেখাটাও দেখতে হবে। তো আজকে ক্লাসে কারো কোনো প্রশ্ন, কোনো সমস্যা? ভাইয়া নিচের বাটনটা ওইভাবে সুন্দর করে কিভাবে দেওয়া যায়? ও অ্যাবাউট আস। আচ্ছা আচ্ছা, বাটনটা তো ছাড়া পড়ে গেছে, তাই না? জি ভাইয়া। সেকশন
আচ্ছা, আমি এখানে একটা বাটন নিয়ে নিই। আসলে এখানে বাটন নিলে কাজ হবে না, কারণ আমি এখানে যেটা করব সেটা হচ্ছে যে বাটনে ক্লিক করলে সেটা আমাকে আরেকটা লিংকে নিয়ে যাবে, তাই না? তো এখানে আমাকে অবশ্য বাটন দিলে কাজ হবে না, এখানে আমাকে অ্যাঙ্কর ট্যাগ ইনপুট নাকি ভাই? অ্যাঙ্কর। অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে, ঠিক আছে? এবং এটা নাম আমি দিই, সেটা হচ্ছে আমি বিটিএন দিলাম, বাটন। এবং এর ভিতরে আমি লিখলাম এ বি ও ইউ টি, অ্যাবাউট আস। এখন এটার আউটপুটটা কেমন দেখাবে? এই যে এটা আসলো। এখন বাটনের ফন্টও তো এটাই হবে, ল্যাটো হবে, ডট বিটিএম ফন্ট ফ্যামিলি। ঠিক আছে, তাহলে ওটা ভাইয়া ডট বিএনটি লিখছেন, বিটিএন লেখেন নাই। আচ্ছা। এবার ওর নিচে আন্ডারলাইন আছে, তাই না? আচ্ছা, কালারটা প্রথমে হবে হচ্ছে ব্ল্যাক, অর্থাৎ 0। তারপরে হচ্ছে টেক্সট ডেকোরেশন নান হবে মেবি। নান হবে। আচ্ছা, ওকে। আর এবার হচ্ছে আপনার বর্ডার হবে 1 পিক্সেল সলিড। আর হয়েছে একটু। এবার আমরা প্যাডিং দিব, প্যাডিং দিলাম। উপরে নিচে থাকবে হচ্ছে 10 পিক্সেল আর লেফট রাইটে থাকবে 20 পিক্সেল। আমরা লেফট রাইটে আরো বেশি দিয়ে দেবো, একটু 20 পিক্সেল দিলাম। আর একটু যদি মার্জিন দিয়ে দিই তাহলে ভালো হয়, মার্জিনটা অফ দিলে উপরে একটু জায়গা পাবো। আর বর্ডারটা আর একটু মোটা দেব, সেটা হচ্ছে 2 পিক্সেল করে দিই, আশা করি দেখতে ভালো দেখাবে। কিন্তু মার্জিন কাজ করতেছে না কেন এখানে? মার্জিন অফ। আচ্ছা, যাই হোক, থাকবো। আর ভাই text বাটনের উপরে বিয়ার দিলে ভালো হয় মনে হয়। উপরে, হ্যাঁ বাটনের উপরে ওটা লাগে গেছে একসাথে। আচ্ছা, হ্যাঁ বিয়ারও দিতে পারি, বিয়ার। কিন্তু উপরে তো ডিপ তো, হ্যাঁ বের কাজ করেছে। আচ্ছা, এবার দেখেন বড় হাতের, এখন বড় হাতে যদি আমরা করতে যাই তাহলে টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টি আছে, এটা হচ্ছে আপার কেস করে দেব। তাহলে যতই আমরা লোয়ার কেস রাখি সেটা আউটপুটে আপার কেসে দেখাবে। ওকে, আমার প্যাডিংটা একটু বেশি দেওয়ার দরকার ছিল। ওকে, এবার একটু বড় দেখাইছে। বর্ডার রেডিয়াসটা আরেকটু করে দেই, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। ওকে, আচ্ছা, হ্যালো। এবার আসেন হোভার হলে কেমন হবে? হোভার হলে কালারটা এরকম হয়ে যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে বোল্ড আছে, সেটা হচ্ছে ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট বোল্ড। তাহলে আশা করি একটু মোটা দেখাবে। একটু মোটা হয়েছে। কালারটা কি কালো ছিল? হ্যাঁ, কালো আছে। এবার হোভার প্রপার্টিতে আসে। আচ্ছা, আরেকটু মনে হয় উপর নিচে ছাড়লে ভালো হয়, এটা 15 পিক্সেল দিয়ে দেখতে পারি। এবারে অনেকখানি ভালো লাগে।
এবার হোভার স্টেটে আসেন, ডট বিটিএন হোভার। হোভারে কোন কাজ হবে? হোভারে হচ্ছে ডিফল্ট গুলো তো থাকবেই, শুধুমাত্র আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে হচ্ছে ব্লু কালার, এইটা। ইউজার এর কালারটা হবে ভাই। আর কালার কত হবে? কালার তো সাদা হয়ে যাবে, অর্থাৎ কালার হোয়াইট। ট্রিপল এফ। হ্যাঁ, এই তো হলো না? এখন আপনি এখানে ট্রানজিশন প্রপার্টিটা অ্যাড করে দেবেন। ট্রানজিশন আমরা 0.8 সেকেন্ড দিলাম, আর এটা মূল ক্লাসের ভিতরেও দিয়ে দিতে হবে। ঠিক আছে না? ওকে, জি ভাই। জি ভাইয়া। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই নাকি? জি ভাই। জি ভাই। আচ্ছা ঠিক আছে, স্যার কি আছেন? আর নাই মনে হয়। তো ভাইয়া একটা কোশ্চেন ছিল, জি বলেন। সেটা হচ্ছে যে এই যে লোরিয়াম ইপসাম যেটা লেখা ইউজার প্রোডাক্টিভিটির নিচে, জি, তো হোভার যখন করতেছি নিচে আমি আরো একটু জায়গা চাই, সেক্ষেত্রে কি করব? মানে পুরা যে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে, হ্যাঁ যদি সেখানে একটু জায়গা চাই তাহলে কি করতে পারি? আচ্ছা, ওখানে আপনি আরেকটু প্যাডিং দিয়ে দিতে পারেন। দেখেন এটা কন্টেন্টের ভিতরে আছে না, জি কন্টেন্ট জি ক্লাসে আমরা প্যাডিং সম্ভবত শুধু টপ দিয়েছি, হ্যাঁ। প্যাডিং টপ। দাঁড়ান দেখি। এখানে না দিয়ে আমি সব দিয়ে দিতে পারি, প্যাডিং আমি 10 পিক্সেল সব দেখিয়ে রাখলাম, সেক্ষেত্রে হোভার হলেও সে জায়গা একটু রাখবে। ঠিক আছে? ও জি ভাইয়া, ঠিক আছে। আর আপনি এখানে হোভার করে যদি চান আপনি এগুলার টেক্সটও আপনি চেঞ্জ করে দিবেন। ঠিক আছে? তাহলে এটা করতে গেলে আপনাকে কি করতে হবে, যে কন্টেন্টে যখন হোভার হবে, ডট কন্টেন্টে আপনি যখন হোভার করলেন, তখন ওই কন্টেন্টের ভেতরে কোন ক্লাস আছে, এই কন্টেন্টের ভেতরে সাবটাইটেল ক্লাস আছে, অথবা আপনার হচ্ছে টেক্সট যে ক্লাস আছে তার পি ট্যাগের কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে হোভার হলে ডট টেক্সট আছে, টেক্সটের ভিতরে যে পি আছে তার কালার চেঞ্জ হবে। কালার আমি ব্লু করে দিলাম। ঠিক আছে, আশা করি কাজ করবে। এই স্ক্রিন তো দেখা যাচ্ছে না ভাই। ও সরি, আমি স্ক্রিন শেয়ার মনে হয় অফ করে দিয়েছি। আচ্ছা দেখেন, এই যে আমি এতটুকু অ্যাড করলাম, এই যে কন্টেন্ট হোভার ডট টেক্সট রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট পি কালারটা ব্লু। তাহলে এরকম যদি দেওয়া হয় তাহলে আপনি চাইলে এটাও হবে। আর এটা মানে খুব তাড়াতাড়ি আসছে কারণ আমি এখানে কোনো ট্রানজিশন প্রপার্টি অ্যাড করিনি, সেই কারণে। বোঝানো গেল? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা ঠিক আছে, কারো কোনো প্রশ্ন? না ভাই। আচ্ছা ভাই, ভিডিওটা যদি আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হয় আর কোডগুলো হ্যাঁ, ওটা আমরা তো অবশ্যই ইকবাল স্যার করেছি। অবশ্যই দিয়ে দিবেন, এটা ইকবাল স্যারকে জি বলে ভাই। দিচ্ছি। আচ্ছা। আজকে